আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। সচিবালয়ে ২১ তলা বিশিষ্ট সুউচ্চ অফিস ভবন নির্মাণের প্রকল্প আবারও ফেরত পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি সচিবালয়ে না করে আগারগাঁও শেরে বাংলা নগর এলাকায় নির্মাণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে। ফেরত পাঠানো হয়েছে ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প, তবে একনেকে উপস্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৪টির অনুমোদন দেওয়া হয়েছে। এর জন্য খরচ হবে প্রায় ১৩,৫০০ কোটি টাকা। রোববার অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। পরিকল্পনা মন্ত্রী অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ৩৩টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। সাপেক্ষ বিভিন্ন বিষয় আছে, কয়েকটি প্রকল্পের ব্যাপারে তদন্তের বিষয় আছে এবং এর মধ্যে অনেকগুলো প্রকল্প পাশ হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটা প্রজেক্ট ছিল, যেটা আমাদের যে পরিচ্ছন্ন কর্মী নিবাস আজকে একনেকে পাশ করে দেওয়া হয়েছে এবং আমি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চূড়ান্ত পর্যায়ে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন। মঙ্গলবার বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি দেয়া শুরু হবে। আর আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সঞ্চালন কার্যক্রম উদ্বোধন করবেন। রোববার এসব তথ্য জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। 3 অগস্ট আমরা আলা চেয়ে 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমরা আশা করছি। এতে অলমোস্ট 2 কোটি লোকের সুবিধা দিতে পারবো, ডেটস দিতে পারবো আমরা। যদি এটা আমরা ২৪০০ মেগাওয়াট বলছি, বাট আমরা মনে হয় ২২০০ মেগাওয়াট পর্যন্ত আমরা ন্যাশনাল গ্রিড। পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস সহ জরুরি কাজে নিয়োজিতদের জন্য তেলের রেশনিং থাকছে না বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পয়েন্ট অব অর্ডারে করা প্রশ্নের উত্তরে কথা বলেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ অধিবেশনের ২১তম কার্যদিবসে সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে সংসদ সদস্য পারিতোষিক ও ভাতা দিয়ে সংশোধন বিল ২০২৬ কণ্ঠ ভোটে পাশ হয়। এছাড়া জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে 10 সদস্যের সর্বদলীয় বিশেষ কমিটি গঠন হয়েছে, যার মেয়াদ হবে বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে 30 দিন। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি। 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। দেশে আবারও ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, এমন দাবি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাবি করেন, দমন পীড়নের রাজনীতি শুরু হলে জুলাইয়ের বিতাড়িত অপশক্তি লাভবান হবে। এদিকে সরকার দলীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ টুকু বলেন, সরকার জুলাই এবং গণভোটের পক্ষে। অভিযোগ করেন, আওয়ামী লীগের মতো একক কৃতিত্ব দেখানোর প্রবণতা তৈরি হয়েছে বিরোধী দলের মধ্যে। পলিসির জায়গায় আমাদের বিরোধিতা থাকবে, পলিসির জায়গায় আমরা এগ্রিমেন্টের মধ্যে থাকবো, কিন্তু আমাদের একটা রেড লাইন টানা উচিত। নির্মূলের রাজনীতি, বিনাশের রাজনীতি, দমনের রাজনীতি, পীড়নের রাজনীতি যদি আমরা বাংলাদেশে আবার পরিচয় করাই, ইন্ট্রোডিউস করাই, অপশক্তি হচ্ছে মাননীয় স্পিকার বেনিফিটেড হবে। জুলাই আন্দোলন নিয়ে কার কি ভূমিকা, এই আওয়ামী লীগের মতো আচরণ। আওয়ামী লীগ ৭১ মনে হয় যে আওয়ামী লীগই করছে, আর কেউ যুদ্ধ করে নাই, এইরকম আচরণ আওয়ামী লীগ করছে। এদানিং ওই রোগ তাদের ভিতরে ঢুকছে। জুলাই আন্দোলন খালি তারাই করছে, আর কেউ করে না। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ এনসিপি নেত্রী এবং জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিনের। নির্বাচন ভবনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের শেষে অভিযোগ করেন তিনি। এর আগে বিএনপি মনোনীত প্রার্থী মাধবী মারমার মনোনয়নের বিরুদ্ধে আপিল দায়ের করেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা। এদিকে রোববার বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। আমার যে আইনটা সেটি আসলে একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটভাবে আরোপ করা হচ্ছে। যদি আমি ব্যাংকের এমডি হতাম অথবা ম্যানেজার হতাম, সেই জায়গা থেকেও এক ধরনের হয়তো এই জায়গায় একটা ক্ষমতা অপব্যবহার করা বা ক্ষমতা আরোপ করার একটা ব্যাপার থাকতো, সেটি কিন্তু আমার ক্ষেত্রে নেই। উনি কিন্তু
পদত্যাগ করেননি। উনি 21 তারিখে কিন্তু এখানে তার মনোনয়নপত্র সব কিছু দাখিল করেছেন নির্বাচন কমিশনারের বরাবরে, যার কারণে তিনি জেলা পরিষদের আইন যেমন লঙ্ঘন করেছেন, তেমনি নির্বাচন কমিশনের যে আইন আছে সেটাও কিন্তু তিনি লঙ্ঘন করেছেন। শক্তিশালী বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হয়েছে। তপ্ত জমিন শীতল হলেও আকাশ ভেঙে নামা বৃষ্টিতে ভোগান্তিও পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। রোববার বিকেলের পর ঢাকার বেশিরভাগ এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। কালো মেঘের আধার নেমে আসে, শুরু হয় বৃষ্টি। ঘণ্টাখানেকের এই বৃষ্টিতে তাপমাত্রা নেমে আসে অনেকটাই। হঠাৎ বৃষ্টিতে কিছুটা বিপাকে পড়তে হয় অফিস ফেরত মানুষদের। কোথাও কোথাও বৃষ্টির পানি জমে তৈরি হয় জলজট। সামান্য ভোগান্তি হলেও তীব্র গরম থেকে মুক্তি মেলায় স্বস্তি প্রকাশ করেছেন সবাই। আর স্বস্তির এই বৃষ্টিতে চলমান হিট ওয়েভ কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন ধরেই। আজও আগামীকালের ভিতরে যে চলমান যে হিটওয়েভ আছে এটা অনেকটাই শেষ হয়ে যাবে। আর যেহেতু বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে, আমরা যদি বৃষ্টির রিপোর্ট দেখি লাস্ট 24 ঘন্টা, গত রাত্রে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে 127 মিলিমিটার রংপুরে, এছাড়া দিনাজপুর, সৈয়দপুর এইসব জায়গাতে বৃষ্টি হয়েছে। এদিকে স্বস্তির এই বৃষ্টির মাঝেও বজ্রপাতে 7 জেলায় নিহত হয়েছেন 14 জন। এর মধ্যে গাইবান্ধাতেই চাচা ভাতিজা সহ প্রাণ গেছে 5 জনের। গাইবান্ধার সুন্দরগঞ্জে রোববার বিকেলে বৃষ্টি নামে। এ সময় ধোপাডাঙ্গা গ্রামে একটি টিনের ছাপড়া ঘরে গরু সহ আশ্রয় নেয় কয়েকজন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে মৃত্যু হয় ফুয়াদ হাসান নামের এক যুবকের। আহতদের হাসপাতালে নেওয়া হলে মিজানুর রহমান ও রাফি নামে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সম্পর্কে তারা চাচা ভাতিজা। এছাড়া সাঘাটে এবং ফুলছড়িতে প্রাণ গেছে আরও দুজনের। জামালপুর সদর এবং মেলান্দহে বজ্রপাতে মারা গেছেন দুজন। সিরাজগঞ্জেও মৃত্যু হয়েছে দুজনের। পঞ্চগড়ের অটোয়ারি উপজেলার সোনাপাতিলা গ্রামে বজ্রাঘাতে প্রাণ গেছে এক চা শ্রমিকের। এছাড়া আহত হয়েছেন 2 জন। নাটোরের সিংড়ায় চলন বিলে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন সম্রাট নামে এক শ্রমিক। জামালপুরের বজ্রাঘাতে বগুড়াতেও প্রাণ গেছে একজনের। এছাড়া বিভিন্ন জেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে গাছপালা, ঘরবাড়ির পাশাপাশি ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলের। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কিছু এলাকা। শব্দ হয়েছে, আমি বাড়ি থেকে বাইরে বের হয়ে দেখি যে ওরা 4 জন মানে চারদিকে পড়ে আছে। সেদের ওখানে দাঁড়াচ্ছে, ওখানে আরো একটা ছেলে মিজান বা ওই প্রতিবেশী ও ওখানে স্পটেই মারা গেছে বাবারে। হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু থামছেই না। বৃহস্পতিবার শেষ 24 ঘন্টায় সারা দেশে আরও 8 শিশুর মৃত্যুর খবর জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন জেলা থেকে আসা রোগীদের বেশ চাপ রয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। চিকিৎসকরা বলছেন মারা যাওয়া শিশুদের অনেকেই সঠিক সময়ে টিকা পায়নি। চিকিৎসকরা বলছেন আশঙ্কাজনক অবস্থায় থাকা বেশিরভাগ শিশুরই রয়েছে অপুষ্টিজনিত সমস্যা। হামের লক্ষণ দেখা দেওয়ার প্রাথমিক পর্যায়ে হাসপাতালে না কেউ দায়ী করছেন তারা। শ্বাসকষ্ট দেখা দিছে, কয় নাকি হার্টবিটে পানি জমছে। শুক্রবার থেকে আসছি, এসে চিকিৎসা চলতেছে। এখন কবে সুস্থ হইব তার জানি না। এখন তো কোনো উন্নতি পেতেছে না, জ্বর কমতেছে না, পাতলা পায়খানা। বাসার মধ্যে আসলে প্রথমেই যখন বাচ্চাটা অসুস্থ হবে বাচ্চাটাকে একটু আলাদা রাখতে হবে, কারোর সাথে মিশতে দেওয়া যাবে না। যে কেউ এসে পট করে বাচ্চা দেখতে আসলে বাচ্চা অসুস্থ হয়েছে এইভাবে করা যাবে না। দরকার লাগে একটু বড় মশারি লাগায় বাচ্চাটাকে রাখতে হবে। আমার যতটুকু আছে তার ভিতরে একটু ভালো একটা ট্রিটমেন্ট দিয়ে দেখি না কষ্ট করে যে বাচ্চাটা ভালো থাকে নাকি। চলতি মাসে এ পর্যন্ত নিউমোনিয়া আক্রান্ত 38 জন শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। হামের পাশাপাশি তীব্র গরম শুরুর পর থেকে হঠাৎ নিউমোনিয়ার প্রকোপও আশঙ্কাজনক হারে বেড়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যার চেয়ে নিউমোনিয়া আক্রান্ত রোগীর ভর্তি আছে 4 গুণ বেশি। হামের সাথে নিউমোনিয়া হলে তাদের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছে বলছেন চিকিৎসকরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের চিত্র এটি। পা ফেলার জায়গা নেই, একজনের শয্যায় 3 থেকে 4 জন রোগী। ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় কারো ঠাঁই হয়েছে বারান্দায়, মেঝেতে, কেউ বা ওয়ার্ডের বাইরে। সরকারি এই হাসপাতালের শিশুদের জন্য 2টি নির্ধারিত ওয়ার্ডে 150 শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে 420 জনেরও বেশি। কোনো সিট বাকি নেই, যেখানে একজন আছে। আমরা ওইখানে প্রথমে জায়গা দেখছিলাম, জায়গা পাওয়া যায় না, তাই বাইরে আসছি। ভিতরে জায়গা পাইনি, পাইছি এখানে পাইছিলাম। 2 জনের লগে পাইছি, একজন চলে গেছে। এখন আমরা সিট নাই, এক সিটে 2 জন 3 জন করে অসুস্থ শিশু। এক বেডে আমরা 2 জন থেকে 3 জন মানে দিয়ে দিয়েছে এক বেডে।
যার কারণে আমরা সঠিক সার্ভিসটা পাচ্ছি না। তীব্র গরম শুরুর পর সবচেয়ে বেশি প্রকোপ বেড়েছে নিউমোনিয়ার। হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া বেশিরভাগ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত। গত 24 ঘন্টায় শুধু চট্টগ্রাম মেডিকেলে 40 জন ভর্তি হয়েছে, এর মধ্যে 36 জনই নিউমোনিয়ায় আক্রান্ত। শ্বাসটাম যেন হামের দুপুর করে চুলাই থেকে ইঞ্জেকশন মারে। আজকে কয়েকদিন শুধু টেস্ট আর পরীক্ষা করাতেছে, ব্লাডটা সবকিছু দেওয়া হয়েছে। এখন বলতেছে নাকি হার্টবিট কমে গেছে। প্রথম নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে, তারপর আবার হাম হয়েছে, এখন আবার নিউমোনিয়া। ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, এরপরে শিশু ডায়রিয়া একটার পর একটা আছেই। সবচেয়ে উদ্বেগের বিষয়, চলতি এপ্রিল মাসের 26 দিনে নিউমোনিয়ায় আক্রান্ত 38 শিশুর মৃত্যু হয়েছে। হামের পাশাপাশি যারা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে তাদের অবস্থার দ্রুত অবনতি হচ্ছে বলে জানান চিকিৎসকরা। আবহাওয়ার পরিবর্তন, তীব্র গরম, ধুলাবালি এবং ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণ বৃদ্ধির কারণেই আশঙ্কাজনক হারে নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। ছাত্র বা পরবর্তী চিকিৎসা লাইফে গত 26-27 বছর আমি একসাথে রোগী দেখিয়ে নিয়ে যাচ্ছি। এটা আমার একটা ব্যতিক্রমী ঘটনা। গবেষকরা পরবর্তীতে হয়তো আরও কোনো রিসার্চের মাধ্যমে বলতে পারবেন যে কেন এই আউটব্রেকটা হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্তদের বেশিরভাগই বাঁশখালী, চকরিয়া, কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়ার। তবে ফেনী ও নোয়াখালী থেকেও আসছেন অনেকে। সময় দেখা যাচ্ছে আমি অক্সিজেন দিচ্ছি, বাচ্চাগুলো কিন্তু অক্সিজেন নিতে পারতেছে না। এই সমস্ত কারণে, এই কমপ্লিকেশনের কারণে মারা যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে হঠাৎ করে নিয়ে আসে খুবই খারাপ অবস্থায়, মানে এগুলো না দেখলে ওই সময় বিশ্বাস করা যাবে না। খুবই খারাপ অবস্থায়, জটিল অবস্থায় আমাদের এখানে হাসপাতালে ভর্তি হয় এবং এগুলোকে সরাসরি আমরা আইসিইউতে দিয়ে দিই। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত দুজনের একজনকে আটক করা হয়েছে। তিনি ঢাকার ধামরাইয়ের রাকিব হাসান ওরফে ওবায়দা আল ওসামা। এ নিয়ে শনিবার সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। রোববার সকালে ঢাকা ধামরাইয়ে বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয় বলে দাবি স্বজনদের। গেল কমাস ধরে হঠাৎ পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিকে তালেবান বা টিটিপিতে বাংলাদেশিদের যুক্ত হওয়া নিয়ে উদ্বিগ্ন গবেষক ও সামরিক বিশ্লেষকরা। বলছেন এটি শুধু দেশের অভ্যন্তরে নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের অপতৎপরতা। তবে এ নিয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। 24 এপ্রিল তারিখে একজন আফগানিস্তানের নাগরিক মোহাম্মদ ইরা, তিনি ইউএসএ প্রবাসী, তিনি মহেশপুর থানায় এসে দাবি করেন যে ওই লাশটি তার ভাইয়ের এবং তিনি ছবি দেখে লাশটি শনাক্ত করেছেন। ইউজিসিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং এইচএসসি পরীক্ষা সমন্বয়ের অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে ইউজিসিতে বিশ্ব মেধাস্বত্ব দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে বড় বড় বাজেট থাকলেও গবেষণার জন্য বাজেট নেই। বিশ্ববিদ্যালয় এবং মন্ত্রণালয় থেকে এ নিয়ে কাজ করতে হবে। মিলন বলেন, রিভার্স ব্রেইন ড্রেইনের প্রয়োজন আছে। কি পরিমাণ ব্রেইন ড্রেইন হয়ে যাচ্ছে তার পরিসংখ্যান নেই। শিক্ষামন্ত্রী জানান, এবার বাজেটে শিক্ষা খাতে 5% বরাদ্দ রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। আমি ইউজিসিকে অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের সাথে বসে আপনি ইউনিফর্মলি কখন এই ছাত্র ছাত্রীদের ভর্তি করাবেন এবং কখন তারা ইন্টারমিডিয়েট শেষ করে বেরিয়ে আসবে, এই সিনক্রোনাইজ করার দায়িত্ব কি আমাদের সকলের নয়? নিশ্চয়ই আমাদের সকলের। এই বিষয়টি কিন্তু আমাদের দেখতে হবে। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার চেয়েছে বাংলাদেশ। এই ধরনের হত্যাকাণ্ড দুঃখজনক বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। বলেছেন, এই ইস্যুতে এফবিআই সহ ওয়াশিংটনের সাথে যোগাযোগ রাখছে ঢাকা। মৃতদেহ যত দ্রুত সম্ভব দেশে ফেরাতেও কাজ করছে সরকার। রোববার অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী দাবি করেন, হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ চলাচলে আর কোনো সংকট নেই। আনার ব্যাপারে তাদের যে অটোপসি করতে হবে, তাদের যে লিগাল কাজগুলো আছে, এগুলো কমপ্লিট হলে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্যাট্রিয়েশন করবো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটাতে সহযোগিতা করছে এবং অন্যদের জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে। আমরা ওদের চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আনা যায়। কর এবং ভ্যাট ফাঁকি রোধে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। একই সাথে ভ্যাট নিবন্ধন বৃদ্ধির জন্য এই সংক্রান্ত আইনে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। জাতীয় রাজস্ব বোর্ডের রোববার প্রাক বাজেট আলোচনায় তৈরি পোশাক শিল্প এবং বস্ত্র খাতের সক্ষমতা বাড়াতে নগদ প্রণোদনার উপর 10% হারে আয়কর পুরোপুরি চেয়েছে বিজিএমইএ এবং বিটিএম এর নেতারা।
ইনসেন্টিভের উপরে যে ট্যাক্সটা 1.5% যেটা আমরা পাই, এটা এক ধরনের প্রণোদনার উপরে যদি আবার ট্যাক্স হয়, এটা দেখতেও বা কেমন লাগে, শুনতে বা কেমন লাগে। তো এটা আমি মনে করি প্রত্যাহার করা যেতে পারে। আমরা আইনে একটু পরিবর্তন আনবো ইনকাম ট্যাক্সের আদলে, যাতে করে ভিএটির যে রেজিস্ট্রেশন এটা যাতে বাড়ে। কারণ আমাদের কোটি কোটি ব্যবসায়ী, স্মল রিটেলার সব মিলে, লার্জ মিডিয়াম, কিন্তু সেখানে মাত্র 8 লাখেরও কম হচ্ছে ভিএটি রেজিস্ট্রেশনটা। এটা টোটালি আনঅ্যাকসেপ্টেবল। বাংলাদেশে কর হার 1% বাড়লে বিনিয়োগ কমতে পারে প্রায় 4 ভাগ। এর প্রভাব পড়ে বিদেশিদের মুনাফায়। প্রশ্ন আছে বিনিয়োগ এবং রাজস্ব নীতিও, আর এইভাবে চললে প্রতিযোগিতার কাছে বিনিয়োগ হারাবে বাংলাদেশ, এমন পর্যবেক্ষণ ফরেন চেম্বার অব কমার্স ফিকের। রোববার বিকেলে বিনিয়োগ নিয়ে সেমিনারে বক্তারা বলেন, কর ছাড় এবং প্রণোদনা সহজ না হলে ধাক্কা খাবে এফডিআই। নতুন ব্যবসা কিংবা উদ্যোক্তাদের জন্য কর ছাড় ও প্রণোদনা প্রয়োজন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সুবিধা কতদিন চলবে তা নিয়ে সুনির্দিষ্ট কিছু বলা হয় না, ফলে অনেক ব্যবসায়ী বিভ্রান্ত হন, আবার অনেকে এই সুযোগ পেতেই থাকেন। শুধু রাজস্ব কাঠামো শক্তিশালী হলে ব্যবসার পরিবেশ ঠিক হয়ে যাবে না। সব ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে, সুযোগ সন্ধানীদের বাদ দিতে হবে। এটি নিশ্চিতে সব ক্ষেত্রে ডিজিটাল হবার কোনো বিকল্প নেই। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভয়েস অব জুলাই নামের একটি সংগঠনের সঙ্গে ছাত্র দলের নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার দুপুরে স্মারকলিপি জমা দেয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। এতে কয়েকজন আহত হয়েছেন। জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিমের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে যায় ভয়েস অব জুলাই। স্মারকলিপিতে তারা এই সম্মানহানির প্রতিবাদ, দোষীদের শাস্তি এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান। স্মারকলিপি জমা দেওয়ার সময় ছাত্রদলের কয়েকজন উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে হাতাহাতিতে রূপ নেয় তা। এ সময় জেলা প্রশাসনের 2 কর্মচারী সহ 4 জন আহত হয়। এদিকে ঘটনার পর প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 6 জন আহত হন। স্থানীয়রা জানায়, গণভোটের রায় বাস্তবায়নের দাবি এবং বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরে বিকেল 3টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারি, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ সুজন মিয়া সহ মোট 6 জন আহত হয়। পুলিশ বলছে, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় এলাকার পুলিশ। রাজশাহী দুর্গাপুরে দাউকান্দি সরকারি কলেজে আলোচিত মারামারির ঘটনায় কলেজটির প্রদর্শক আলিয়া খাতুনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। রোববার দুপুরে রাজশাহী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এই তথ্য জানান। এর আগে কলেজ পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় কলেজটির অধ্যক্ষ এবং প্রদর্শক আলিয়াকে আলাদা প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেও আরেকটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন তিনি। সবগুলো প্রতিবেদন মিলে একটি পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এদিকে দাউকান্দিতে স্থানীয়দের ব্যানারে অধ্যক্ষ এবং আলিয়া খাতুনের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। 23 এপ্রিল কলেজে বিএনপি নেতাদের সঙ্গে প্রদর্শক আলিয়ার হাতাহাতি ও মারামারির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় পরদিন বিএনপির স্থানীয় এক নেতাকে বহিষ্কারও করা হয়। প্রিন্সিপাল ডক্টর আব্দুর রেজাকের সাথে কথা বলেছি এবং যিনি ভিকটিম বলি, আর এই কলেজের যিনি ম্যাডাম আলী আক্তার হীরা, তার সাথে কথা বলেছি, তাকেও একটা প্রতিবেদন দিতে বলেছি। ওনাদের বলছে আজকেই দিতে, এবং আমি এই রিপোর্টগুলো পাওয়ার সাথে সাথেই মাউসিতে ঢাকা শিক্ষা মন্ত্রণালয়ের এবং আমাদের বিভাগীয় কমিশনার স্যারকে এই প্রতিবেদনগুলো আমি দেব। দর্শক, ছিল আমাদের আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।